আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে, সংসদে প্রধানমন্ত্রী। জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো 2টি জাহাজ। প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে। 300 কোটি ডলার ঋণ চায় সরকার। ফের পিছিয়েছে নানক তাপসসহ 28 জনের অভিযোগ গঠন শুনানি। 6 জেলায় মৃদু তাপপ্রবাহ, বাড়তে পারে বিস্তার। সাভারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও গুলি। নীলফামারীতে ট্রাকের ধাক্কায় 2 ভাইয়ের মৃত্যু। বাড়ির ভেতরে লুকানো 5000 লিটার জ্বালানি তেল জব্দ। দুর্ঘটনার কবলে ডাবির বাস, আহত একাধিক শিক্ষার্থী। বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, ভারতীয় গ্রেপ্তার। লেবাননেও গাজা মডেল অনুসরণ করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে কর্মী পাঠাতে বিভিন্ন দেশে লবিস্ট ফার্ম নিয়োগের কথা জানিয়ে সংসদ নেতা বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজার সন্ধানে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নরসিংদী 5 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নে জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। প্রায় 68,000 টন ডিজেল নিয়ে আরো 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙরে ভিড়েছে। মঙ্গলবারের মধ্যে রাতে জাহাজ দুটি বন্দরে পৌঁছায়। এ জাহাজ দুটিতে ইউনিপ্যাক সিঙ্গাপুরের সরবরাহ করা এমটি টম্ব দামিনী 33,000 টন এবং ভিটল এশিয়ার এমটি লুসিয়া সলিল জাহাজটি 35,000 টন ডিজেল রয়েছে। বিপিসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে দৈনিক প্রায় 11,000 টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে। 12 এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুদ ছিল 1,19,000 টন, যা দিয়ে প্রায় 10 দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। নতুন চালান যুক্ত হওয়ায় মজুদ আরো 4 থেকে 5 দিন বাড়বে। আগামী প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। বুধবার রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। কিভাবে তা প্রদান করা হবে, কত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাবে এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত সংখ্যক বৃত্তি বরাদ্দ থাকবে, এসব বিষয় পুনর্নির্ধারণ করা হচ্ছে। ববি হাজ্জাজ বলেন, কিভাবে শিক্ষার্থীদের আরো বেশি উৎসাহিত করা যায় সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বৃত্তি পরীক্ষা আরো সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাড়তি দামে এসব পণ্য আমদানিতে 4 মাসে প্রয়োজন 300 কোটি মার্কিন ডলার। এই চাপ সামাল দিতে 300 কোটি ডলার, যা প্রায় 37,000 কোটি টাকা ঋণের খোঁজ করছে সরকার। ঋণ পাওয়া যায় কিনা তা আলোচনা করে দেখতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা। চিঠির সঙ্গে মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে একটি অবস্থানপত্র। সেখানে জরুরি ঋণ সহায়তার জন্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতির উপর তৈরি হওয়া চাপ তথ্য উপাত্ত দিয়ে তুলে ধরা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের 9 জনকে হত্যার ঘটনায় করা মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দফায় পিছিয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির তারিখ। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী একক বেঞ্চ এদিন ধার্য করেন। এ মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ মোট আসামি 28 জন, এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন 4 জন। অভিযোগ গঠনের বিষয়ে শুনানি থাকায় তাদের আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আগামী 5 দিনের এই পূর্বাভাসে দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও
তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ঢাকার সাভারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের হামলা ও গুলির ঘটনা ঘটেছে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত 10টার দিকে সাভার পৌর এলাকার 8 নং ওয়ার্ডের ঢালাই মোড় রাজাসন মহল্লায় বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10টার দিকে পৌর এলাকার ঢালাই মোড়ের 8 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে 14 থেকে 15 জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় 3 রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। 2টি গুলি কার্যালয়ের এসিতে লাগে, পরে দেশীয় অস্ত্র দিয়ে কার্যালয়ের শাটারে ভাঙচুরের চেষ্টা করে। নীলফামারীর সৈয়দপুর মহাসড়কের পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় আপন 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় অপর এক পথচারী। মঙ্গলবার রাত 12টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শিহাব হোসেন ও সোয়াদ হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সৈয়দপুর হতে নীলফামারীগামী অজ্ঞাত একটি ড্রাম ট্রাক ওই স্থানে 3 জন পথচারীকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই 2 ভাইয়ের মৃত্যু হয়। আহত হয় মোহাম্মদ হোসেন নামে অপর একজন। আহত মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির ভেতরে লুকিয়ে রাখা 5,500 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌরসভার মধ্যে কাদরা গ্রামের ভুইয়াবাড়ি থেকে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাড়ি থেকে 5,500 লিটার ডিজেল ও অকটেন জব্দ করে। এ ঘটনায় ইকবাল ভুইয়া নামে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব জ্বালানি তেল স্থানীয় বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করার কথা রয়েছে। রাজধানীতে দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। বুধবার সকাল 8টার দিকে তেজগাঁও এলাকার এফডিসির মোড়ে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়াগামী বিমানে পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে 52 বছর বয়সী এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামে ওই ব্যক্তি নারী যাত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে গাজা উপত্যকার মতোই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের গ্রামগুলো ঘুরিয়ে দিতে গাজায় ব্যবহৃত পদ্ধতিগুলোই অনুসরণ করছে। সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেন, আমরা ঠিক গাজার মতোই আচরণ করছি। আমাদের কাছে ধ্বংস করার মতো ঘরবাড়ির একটি তালিকা রয়েছে। প্রতিদিন কতগুলো ভবন ধ্বংস করা হলো তার উপর ভিত্তি করেই আমরা সফলতার পরিমাপ করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ভ্যাটিকানের প্রধান পোপ লিওকে উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, কেউ কি দয়া করে পোপ লিওকে বলতে পারবেন, ইরান গত 2 মাসে অন্তত 42,000 নিরীহ ও সম্পূর্ণ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে। ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়। পোস্টের শেষে তিনি লিখেন, আমেরিকা ফিরে এসেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।